আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার এটা দেখা যাচ্ছে তো ক্লাস টপিকটা। এখানে প্রায় আহ, অনেকগুলো টপিক আছে। দেখেন, সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় টেন্স। টেন্স ছাড়া ইংলিশ একদমই অচল। আমরা অনেক সময় টেন্সের বেসিক রুলস গুলো ইন্ডিভিজুয়ালি জানি, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম গোয়িং, আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ স্টাডিং, আই ওয়ার স্টাডিং, পাস্ট কন্টিনিউয়াস। বাট যখন আমরা আইএলস এর স্পিকিং এ হঠাৎ করে আমাদের এই ধরনের কোশ্চেন করে বা রাইটিং এ যখন যাই, আমাদের অনেক সময় দেখা যায় গ্রামাটিক্যাল মিস্টেকস হয়ে যায়। কেন? ল্যাক অফ প্র্যাকটিস। সো আমরা এখান থেকে অ্যাডভান্স রুল গুলো শিখবো এবং প্রতিদিন আমরা একটা করে যে যে পড়াটা দেওয়া হবে বা পড়ানো হবে সেটার শীট আমি প্রত্যেককে দিয়ে দেব, এবং সেখান থেকে আপনাদের হোমওয়ার্ক থাকবে এবং আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। সো হোপফুলি আমাদের অ্যাডভান্স গ্রামারের কোনো প্রবলেম থাকবে না। আর এখান থেকে আমরা যদি 20টার মতো স্ট্রাকচার শিখি, 20টার মতো স্ট্রাকচার শিখে আমরা যদি 6টা 7টাও যদি কাজে লাগাতে পারি, 6টা 7টা স্ট্রাকচার আইএলটিএস এর স্পিকিং বলেন বা রাইটিং বলেন, এই হচ্ছে দেখেন আমাদের টপিক গুলো হচ্ছে টেন্স, তারপরে হচ্ছে ডিগ্রি। টেন্স হচ্ছে নর্মালি আমাদের যে শুধু নর্মাল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এরকম না, আমাদের কিছু মিক্সচার লাগবে, মিক্স টেন্সের ব্যবহার লাগবে। যেমন ধরেন I came ঢাকা in 2009 and I had been running my business since 5 years, since last year। তার মানে একই একই সেন্টেন্সের মধ্যে পাস্ট ইনডিফিনিট আছে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এই রকমের অ্যাডভান্স গ্রামারের স্ট্রাকচার গুলো আমাদেরকে শিখতে হবে। এবং 20টা, আমি আবারও বলতেছি, আমাদের উদ্দেশ্যটা কি, যে আমরা যদি এরকম অ্যাডভান্স স্ট্রাকচার 20টা শিখি আর যদি 6-7টাও কাজে লাগাতে পারি, আমাদের গ্রামার নিয়ে আর কোনো সমস্যা হবে না। কারণ দেখেন, অনেক সময় আমাদের এক 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 একজনকে এক এক টাইপস এর কোশ্চেন জিজ্ঞেস করা হয়, এক এক সময় এক এক ধরনের রাইটিং আসে। কখনো ফিউচার নিয়ে রাইটিং আসে, কখনো পাস্ট নিয়ে রাইটিং আসে, কখনো হচ্ছে বর্তমানের কথা নিয়ে রাইটিং আসে। সো আমরা যদি সব টাইপস এর গ্রামার গুলো না শিখি, তাহলে দেখা যাবে যে এটাকে ডিকশন বলে, রাইট প্লেস রাইট গ্রামার, সঠিক জায়গায় সঠিক গ্রামার ইউজ করাটা কঠিন হয়ে যাবে আমাদের জন্য। তো আমরা শুরু করি। এই এই যে দেখেন, এই সবগুলো স্ট্রাকচার সবগুলোই আমার বিভিন্ন বই থেকে বিভিন্ন ভাবে রিসার্চ করে করে এগুলো কালেক্ট করা। তো হোপফুলি অবশ্যই আপনারা যদি ইনশাল্লাহ আপনাদের চেষ্টা থাকে, ইফোর্ট থাকে, হার্ড ওয়ার্ক করেন, আপনাদের যার যে লক্ষ্য, ইনশাল্লাহ সবাই যার যার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, ধৈর্য নিয়ে যদি একটু পড়াশোনা করেন। আমাদের, আমি আগেও বলেছি যে ইংলিশের একদম বেসিকের বেসিক হচ্ছে টেন্স। টেন্স ছাড়া ইংলিশে স্পিকিং বলেন, রাইটিং বলেন, কখনোই সম্ভব না। কিছুদিন আগে আমার একটা স্টুডেন্ট, সে স্পিকিং এ 7.5 পেয়েছে, আপনার রিডিং এ ভালো করেছে, লিসনিং এ 7 পেয়েছে, অথচ রাইটিং এ তার হচ্ছে 5.5 আসছে। আমি তাকে বারবার বলছি যে আপনি বেসিক গুলো ক্লিয়ার করেন, বেসিক গুলো ক্লিয়ার করেন। বলে না ভাই আমি পারি, না ভাই আমি পারি, এগুলো আমার দেখতে হবে না, এগুলো অনেক দিন থেকে পড়া আছে। সো শেষমেশ সে রাইটিং এর একদম বেসিকটা খারাপ করার কারণে, এবং এমনকি আমি তাকে চ্যালেঞ্জ করতেও নিষেধ করছি যে ভাই আপনি চ্যালেঞ্জ করে খুব বেশি লাভ হবে না, কারণ আমি আপনার খাতা দেখেছি, আপনার বেসিকে ব্যাপক প্রবলেম। সো হোপফুলি 5.5 যেহেতু শুধুমাত্র রাইটিং এ, স্পিকিং এ 7.5, এটা দিয়েই উনি কানাডাতে অ্যাপ্লাই করতেছেন এবং অফার লেটার আসছে। যা হোক, আপনার হচ্ছে বেসিক অবশ্যই ক্লিয়ার করতে হবে এবং ধৈর্য ধরে যে টপিকটা আমি ধরবো একদম ক্লিয়ার করে সেগুলো আমাদের শেষ করতে হবে। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা নর্মাল স্ট্রাকচার জানি যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, কিন্তু এইটার আর একটু অ্যাডভান্স লেভেল, যেটা আমি বলতেছি, যেমন হচ্ছে যদি আপনাকে আইএলটিএস এর স্পিকিং হোক বা রাইটিং হোক, আপনাকে যদি কোশ্চেন করা হয়, ডু ইউ লাভ ইউর প্যারেন্টস, ডু ইউ লাভ ইউর প্যারেন্টস, আপনার আনসার আজকে থেকে কি হবে? আগে যা বলার বলছেন, আজকে থেকে আপনার আনসারটা হবে আই ডু লাভ or like my, this is the advanced level of grammar, advanced level of speaking। আপনার আইএলটিএস এর স্পিকিং এ একটা আনসার জন্য অবশ্যই আই ডু লাইক, আই ডু লাভ, আই ডু এনজয় দিয়ে থাকে। দেখেন, আপনি স্পিকিং এর যে গ্রামার গুলো শিখতেছেন স্পিকিং এর জন্য, একই গ্রামার কিন্তু আপনার রাইটিং এও লাগতেছে। দেখেন, তাহলে আমাদের আনসারটা কিরকম হবে? আই ডু লাভ অর আই ডু লাইক মাই প্যারেন্টস। আই ডু মানে নিয়মিত ভাবে আমি এটা করে থাকি, বিকজ আই ডু লাভ অর লাইক মাই প্যারেন্টস বিকজ দে আর লাইক অ্যান আমব্রেলা নিয়ার টু মি, তারা আমার কাছে ছাতার মতো। আমি আমার বাবা মাকে ভালোবাসি
কারণ তারা আমার কাছে ছাতার মতো। দেখেন আমার জীবনে তারা আমার কাছে একটা ছাতার মতো। দেখেন এই দুইটা কথাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলা, কিন্তু এটা অ্যাডভান্স লেভেলের গ্রামার। আরেকটা দেখেন এক্সাম্পল অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, you do deserve an IELTS score of 7 if you study regularly. You do deserve an IELTS score of 7 if you study regularly. দেখেন আমরা যদি নরমালি বলে থাকি ইউ ডিজার্ভ, হ্যাঁ তুমি এটা ডিজার্ভ করো, মানে তুমি এটা যোগ্য, এইটা 7 পাওয়ার যোগ্য। ইউ ডু ডিজার্ভ যদি বলেন এইটার মিনিংটাও একই রকম, বাট এটা অ্যাডভান্স লেভেলে। এখন আসেন যে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অক্সিলারি ভার্ব এর মাধ্যমে প্রশ্নবোধক করা যায়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্বটা কি? ডু, ডাজ, ডু অথবা ডাজ। যদি এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ হবে। আচ্ছা দেখেন সবাই একটু আমার সাথে একটু কথা বলবেন প্লিজ, যে আমি যেটা বলতেছি বা যেভাবে পড়তেছি এটা দরকার আছে কিনা। আমার এখানে পড়ানোর অনেকগুলো টপিক আছে, যদি এটা আপনার সবাই ক্লিয়ার হয়ে যান তাহলে আমি মানে একটু একটু হায়ার লেভেলে যাব। বলেন এইটুকু সবাই ক্লিয়ার কিনা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমার মেইন মেসেজটা হচ্ছে আমার স্পিকিং এর একটা আনসারে যেন আমরা ডু ইউজ করি, আর সেকেন্ডটা হচ্ছে যে এটাকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা যায়। কথায় কথায় যেন আমি এই বিশেষ করে স্পিকিং এর পার্ট 2 এর জন্য একটা ইন্টারোগেটিভ করতে হয়। সো দেখেন একটা ইন্টারোগেটিভ স্পিকিং এ যখন করব তখন কিন্তু ন্যানো সেকেন্ডের মধ্যে এই স্ট্রাকচারটা আমাকে বানিয়ে ফেলতে হবে কথার মাঝখানে। কাজে আপনি এখানে যদি তুখোড় না হন তাহলে হঠাৎ করে ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার আনাটা কিন্তু খুবই জটিল হয়ে যাবে। এজন্য আমি একদম একদম জিরো থেকে যাচ্ছি। কারো কোনো সাজেশন থাকলে বলতে পারেন। জি না, ঠিক আছে। ওকে, এনিয়ন আর অন্য কেউ? ওকে, এরপরে দেখেন কিছু 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 ওয়ার্ড আছে যেগুলোর প্রেজেন্ট ফর্মও একই, পাস্ট ফর্মও একই, পাস্ট পার্টিসিপল ফর্মও একই। যেমন রিড, রিড মানে পড়া, এটার পাস্ট ফর্মও একই, পাস্ট পার্টিসিপল ফর্মও একই। এরপর হচ্ছে ইট, এট, তারপরে হচ্ছে গেট, গট, গট অথবা গটেন। এটা আমাদের অনেক ফ্রিকুয়েন্টলি ইউজ হয়। যেমন হচ্ছে আই হ্যাভ গট অথবা হচ্ছে আই হ্যাভ গটেন। গটেনের জায়গায় গটও বলা যায়। ওকে, এরপরে আসেন হচ্ছে আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট টেন্সে কিভাবে রূপান্তর করতে হয়। জাস্ট ডু, ডাজ অথবা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হলে ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব, ডিডটা শুরুতে আনতে হয়। এটা কি বোঝানোর কোনো দরকার আছে? বা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এসিএস বা আইএসএস যোগ হয়, এরকম কেউ আছেন? কোনো ডোন্ট মাইন্ড, কারণ এই স্টুডেন্ট তো ধরেন বিভিন্ন লেভেলের, সবাই তো এক একজন এক এক লেভেলের, এজন্যই এটা দিয়ে শুরু করা। ওকে, এরপরে দেখেন, তবে এটা চিন্তা করার কোনো কারণ নাই যে আপনারা যারা আসছেন যারা একটু হায়ার লেভেলে তাদের কোনো উপকার হবে না। অবশ্যই সবাই এখান থেকে বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ। এরপর দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সেও সেম, আমরা নর্মাল কথা যেটা বলবো সেটা সেটা হচ্ছে আমার ফাইনাল পরীক্ষায় যেন একটা ডিড দিয়ে আনসার থাকে। ডিড সরাসরি পাস্ট না বলে, যেমন আই প্লেড ফুটবল ইন মাই চাইল্ডহুড, তাহলে হচ্ছে আই প্লেড ফুটবল না বলে আই ডিড প্লে। এটা যদি আপনি ইউজ করতে পারেন, আই ডু একটা একটা বলবেন আই ডু দিয়ে, আর একটা পাস্টের জায়গায় বলবেন আই ডিড। এটা 7 or 7+ ব্যান্ডের স্পিকিং আনসার। ওকে, এরপর যেটা আমরা ভুল করে থাকি, আমি অসংখ্য মক টেস্ট নিয়েছি অনেক স্টুডেন্টের, যারা হচ্ছে নিয়ম জানে যে পাস্ট ইয়ার হলে, লাস্ট উইক হলে, প্রিভিয়াস কোনো টাইম হলে পাস্ট ইনডিফিনিট হয়। এটা সবাই তারা নিয়ম জানে, কিন্তু স্পিকিং এ বলতে যে তারা অনেক ভুল করে ফেলে। কারণ ওই যে হঠাৎ করে বলতে হয়, অনেক কুইকলি বলতে হয়, এক এক সময় এক এক টাইপের কোশ্চেন হয়। এজন্য দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানেই এই না যে সাবজেক্ট তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপরে অবজেক্ট। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকেই অনেক বড় করে লেখা যায়। কিভাবে বড় করে লেখা যায়? প্রথমে সাবজেক্ট, অবজেক্ট, মেইন ভার্ব, এরপরে প্রিপজিশন যোগ করে একটা সিম্পল সেন্টেন্সকে অনেক বড় করে লেখা যায়। আর আইএলটিএস এ আপনার এটাই লাগবে যে ভ্যারাইটিস টাইপস এর গ্রামার লাগবে। আপনি ধরেন কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্সের অনেক বড় পণ্ডিত, কিন্তু সবই কমপ্লেক্স সেন্টেন্সে আপনি ভালো মার্কস পাবেন না। আপনাকে একটা সিম্পল রাখতে হবে, একটা কমপ্লেক্স রাখতে হবে, একটা ইন্টারোগেটিভ রাখতে হবে, একটা নট অনলি পার্ট অলসো রাখতে হবে, একটা হচ্ছে কন্ডিশনালের রুলসে রাখতে হবে, একটা হচ্ছে ইনভার্টেড রুলসে রাখতে হবে, আর একটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর জটিল নিয়মে রাখতে হবে,
ইচ্ছা করি আপনাকে ভ্যারাইটিস টাইপস এর অ্যাডভান্স গ্রামারে রাখতে হবে। আচ্ছা, তাহলে বলেন তো আমরা কি ফাইনালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু ব্যবহার করা এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে একটা ডিড ব্যবহার করা নিশ্চয়তা এখানে দিতে পারি কিনা বলেন। ইনশাআল্লাহ। হিমিকা আপু, আপনি কি বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, আমি যদি আপনাকে একটা কোশ্চেন করি, আপনি কি ডু দিয়ে আনসার দিতে পারবেন? জি ভাইয়া, পারবো, চেষ্টা করব। ওকে, ডু ইউ লাইক শপিং, কি বলবেন বলুন তো? ইয়েস, আই ডু লাভ শপিং। এক্সিলেন্ট, এটা 6.57 ব্যান্ড আনসার। এটা যদি একটু আরেকটু এক্সপ্লেইন করে এরকম প্রোনাউন্সিয়েশন দিয়ে বলতে পারেন। আচ্ছা, এটা এটা আপু, সালমা আপু আপনি বলেন, এটা আমরা এনশিওর করব কিভাবে যে আমাদের ফাইনালে অবশ্যই আমরা একটা ডু বলবো বা পাস্ট টেন্সের হলে একটা ডিড বলবো? এটা আবার প্রশ্নের উপর তো নির্ভর করবে। হ্যাঁ, এটা এনশিওর করব এইভাবে যে আজকে থেকে আমি যদি যখন একটা কোশ্চেন দেখি, আমার মাথায় ব্রেনে এই কাজটা করবে যে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হলে ডু দিয়ে আনসার করব, পাস্ট ইনডিফিনিট হলে ডিড দিয়ে আনসার করব। জি, আমার এই স্টেপ গুলো আমার মনে রাখতে হবে যে প্রেজেন্ট ফার্স্টে রইলে বা ইনডিফিনিট রইলে আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডু হলে দেখেন বা এই আমরা কিন্তু yes, আমরা like, জি জি, আমরা কিন্তু ভাই এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এইটা শেখার জন্য এই কোর্সে আসি নাই যে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তারপরে অক্সিলারি ভার্ব হয়, এই অবজেক্ট হয়। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস কিন্তু আপনাকে ধরবে না ফাইনাল পরীক্ষায়। আপনাকে হচ্ছে কথা বলতে হবে, রাইটিং এ লিখতে হবে, এই জিনিসটা এটা আপনাকে কনফার্ম করতে হবে। এই জন্য আমি আর কালকে আপনাদের আমি আগেই বলতেছি, এই যে 12টা টেন্সের, হ্যাঁ, যারা বেসিক একদম মনে করেন যে না আমার হচ্ছে কেবল শুরু করতেছি, তারা হচ্ছে নিজের মতো করে একটু সহজ করেই লেখেন। আর যারা একটু অ্যাডভান্স, তারা এই 12টা টেন্সের 5টা করে সেন্টেন্স লিখবেন, অ্যাডভান্স সেন্টেন্স, এবং 2-3 ওয়ার্ডের না, মিনিমাম 7 ওয়ার্ডের সেন্টেন্স লিখবেন আপনার 12টা টেন্সের জন্য। 5টা করে, এক একটা পেজে 5টা করে সেন্টেন্স লিখবেন। আজকে আমি সেগুলো যেগুলো অ্যাডভান্স সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। ওকে, এই যে দেখেন এখানে প্রত্যেকটা টেন্সের অক্সিলারি ভার্ব গুলো দেওয়া আছে, একসাথে দেওয়া আছে। এটা একটু মনে রাখেন, আমি এটা মানে সবগুলো টেন্স শেষে আলোচনা করব। এরপরে আসেন ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে শিয়াল উইল। শিয়াল উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় মাস্ট। এটা আমরা অনেক সময় ভুল করে ফেলি, হঠাৎ করে হুট করে মানে করতে যে, কথা বলতে যে বা তাড়াহুড়া করে লিখতে যে, অনেকে এটা আমরা ভুল করে ফেলি, যদিও এটা ইজি একটা রুলস। মানে ফিউচারের কোনো টাইম থাকলে ফিউচার ইনডিফিনিট, পাস্টের কোনো টাইম থাকলে পাস্ট ইনডিফিনিট। আর এটাকে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে অক্সিলারি ভার্বটা শুরুতে এনে এরপরে হচ্ছে আমরা প্রশ্নবোধক চিহ্ন করব বা ইন্টারগেটিভ করব। আচ্ছা, আমি আর একটা জিনিস বলেছি যে আপনার স্পিকিং পার্ট 2 এর জন্য, স্পিকিং পার্ট 1 এ আর স্পিকিং পার্ট 2 এ টিচার জাস্ট আপনার থেকে কোশ্চেন গুলো শুনবে, কোনো ডিস্টার্ব করবে না আপনাকে। কিন্তু পার্ট 3 তে যে আপনাকে ডিস্টার্ব করবে। সো পার্ট 2 তে আপনাকে একটা কোশ্চেনার ইউজ করতে হবে। কোশ্চেনে অনেক সময় থাকে যে why do you like this person, why did you like this person, অথবা why do people go কক্সবাজার, why do people do traveling, মানুষ কেন ট্রাভেলিং করে। তাহলে আপনাকে একটা কোশ্চেনিয়ার দিয়ে একটা সেন্টেন্স বলতে হবে। এই 12টা টেন্সেরই মানে ন্যানো সেকেন্ডের মধ্যে কোশ্চেন করতে পারেন, এই স্ট্রাকচারটা আপনার মাথায় রাখতে হবে। এরপরে আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা জানি am is are, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট। ওকে, এই সবগুলা আপনাদের পিডিএফ ফাইল আমি দিয়ে দেব ক্লাস শেষে। এখন আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা রূপান্তর করব। প্রথমে আমি স্যার, এরপর সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্টের পর ওয়াজ ওয়্যার, এরপর ভার্বের সাথে আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট। এখন দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এই তিনটা টেন্সের রুলস অনেক সোজা, যে সাবজেক্টের পর শিয়াল বি উইল বি, তারপর ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। কিন্তু আপনাকে যেটা করতে হবে এবং যেটা আমরা ভুল করে থাকি, যেমন ধরেন আই ওয়াজ গোয়িং সিলেট, আমি সিলেটে যাচ্ছিলাম। এন্ড সাডেনলি আই ওয়াজ গোয়িং সিলেট, আমি সিলেট যাচ্ছিলাম, মানে কি সিলেট যাওয়াটা আমার চলন্ত অবস্থায় ছিল। দুইটাই কিন্তু অতীতের ঘটনা। দেখেন আই ওয়াজ গোয়িং, আমি সিলেটে যাচ্ছিলাম, এন্ড সাডেনলি এবং হঠাৎ করে স্ন্যাচার, একজন ছিনতাইকারী, স্ন্যাচড কেড়ে নিয়েছিল বা ছিনিয়ে নিয়েছিল মাই মোবাইল ফোন। তাহলে দেখেন আমার সিলেট যাওয়াটা চলন্ত অবস্থায় ছিল, কিন্তু ছিনতাইকারী যে আমার মোবাইল ফোনটা চুরি করে নিয়েছিল, এটা কি চলন্ত অবস্থায় ছিল? জি না, চলন্ত অবস্থায় না।
চলন্ত অবস্থায় ছিল না, মানে হঠাৎ করে একজন ছিনতাইকারী আমার মোবাইল ফোনটা ছিনতাই করেছিল। এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, আর এটা হচ্ছে আপনার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আপনাকে এগুলো ফ্রিকুয়েন্টলি প্র্যাকটিস করতে হবে, যাতে আপনি একটা কোশ্চেন করলে আপনি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ফ্লুয়েন্সি দিয়ে আনসার গুলো করতে পারেন। ঠিক আছে, তাহলে এটাকে আমি বলতেছি হচ্ছে মিক্সচার অফ টেন্স। মিক্সচার অফ টেন্স, বিভিন্ন টেন্সের মিক্সচার অফ টেন্স। আর হচ্ছে এই সবগুলো টেন্সের কাজ হচ্ছে এই একটার সাথে একটা মিক্সচার করা, আর একটা হচ্ছে এই যে দেখেন এই অক্সিলারি ভার্ব দিয়ে কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স করা যায়। ভাই এখানে কি গোয়িং এর পরে টু হবে? টু দিলে হচ্ছে ধরেন আই এম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটের দিকে যাচ্ছি, আর আই এম গোয়িং টু মার্কেট, এটা দিলেও হয় না দিলেও হয়। এগুলো হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে প্রবলেম হয় না, তবে দিলেও হবে। হ্যাঁ, দিলে যে ভুল হবে এরকম না, আর দিলেও যে ভুল হবে এরকম না। আচ্ছা দেখেন, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আর কেউ একটা উদাহরণ দিতে পারবেন? দেখেন, আই ওয়াজ কুকিং, আমি রান্না করতেছিলাম, and I burnt my hand unfortunately, এবং দুর্ভাগ্যবশত আমি আমার হাত পুড়িয়েছিলাম। তাহলে রান্না করাটা চলন্ত অবস্থায় ছিল, কিন্তু হাত পুড়িয়েছিলাম এটা কি চলন্ত অবস্থায় ছিল নাকি হঠাৎ করে হাত পুড়েছিল? হঠাৎ করে হাত পুড়েছিল, এই জন্য হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এটা হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, একটা কাজ চলন্ত অবস্থায় ছিল। দেখেন ভাই, এটা অনেক সহজ একটা রুলস। পাস্ট ইনডিফিনিট টেন্সের রুলস কে না জানে, আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস কে না জানে, কিন্তু এই যে মিক্সার করে একটু বলা, এটাই হচ্ছে আপনার 7.5 ব্যান্ড আনসার। যদি ফ্রিকুয়েন্টলি এভাবে মিক্সার করে আপনি আনসার গুলো দিতে পারেন। একই সাথে এটা দেখেন কম্পাউন্ড হয়েছে এন্ড ব্যবহার করার কারণে, আবার একই সাথে দুইটা টেন্সের যোগ সাজস হয়েছে। এটা 7.5 or 8 ব্যান্ড আনসার, যদি আপনি ফ্রিকুয়েন্টলি এরকম বলতে পারেন ফ্লুয়েন্সিটা ঠিক রেখে। আচ্ছা, এরপরে আসেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলসটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হয়, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাজ হয় হচ্ছে সিঙ্গুলার ক্ষেত্রে, হ্যাভ হয় হচ্ছে প্লুরাল ক্ষেত্রে। দেখেন এখানে কমন কিছু স্ট্রাকচার আছে, যেমন আই হ্যাভ বিন ইন। লাস্ট ক্লাসে বলেছিলাম সিন্স কখন হয় আর ফর কখন হয়, কেউ বলতে পারবেন? একটা ফ্রি ক্লাসে বলেছিলাম। আমি বলি দুইটাই সংখ্যা, একেবারে সহজ করার জন্য, যে দুইটাই সময় হবে। সময় সিন্স আর ফরটা সময়ের জন্যই ব্যবহার হয়। সিন্স আর ফরটা কিসের জন্য ব্যবহার হয়? সময়ের জন্যই, দুইটাই সময়। যদি সংখ্যা দিয়ে সময় বোঝায় তাহলে ফর হয়, আর যদি সংখ্যা ছাড়া সময় বোঝায় তাহলে সিন্স হয়। ক্লিয়ার ব্যাপারটা? যেমন আমি বললাম যে আমি সোমবার থেকে অসুস্থ, সোমবার থেকে এই কাজটা করছি। সোমবার তো একটা সময়, তাই না? কিন্তু সোমবার কি একটা সংখ্যা? সোমবার কিন্তু একটা সংখ্যা না, এজন্য এটা এই ক্ষেত্রে সিন্স হবে। যদি নাম্বার হয়, নাম্বার হলে ফর হয়। এখন ক্লিয়ার ব্যাপারটা? তাহলে যদি আমরা যদি বলি ভাইয়া 2000 সাল থেকে। হ্যাঁ হ্যাঁ, 2000 সাল থেকে। এখন 2000 সাল, 2000 এটা কি একটা সময়ের নাম নাকি একটা সংখ্যা? একটা সংখ্যা। ভাইয়া কি বলেন, 2000 সাল এটা কি সময়ের, এটা কি সময় না সংখ্যা? সময় না সংখ্যা? দেখেন, সংখ্যা। আচ্ছা দেখেন, আমি যেমন বলতেছি যে আমি সোমবার থেকে অসুস্থ বা সোমবার থেকে এই কাজটা করতেছি, তাহলে এই সোমবার কিন্তু একটা সময়, সময় না? ঠিক আমি বললাম যে আমি 2000, এটা কত সাল? 2022 সাল, আমি 2018 সাল থেকে এই 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 কলেজে ভর্তি হয়েছি বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। 2018 সাল থেকে এই কাজ ব্যবসা করছি। তাহলে 2018 সাল এটা কি সময় বোঝাচ্ছে না সংখ্যা বোঝাচ্ছে? এটা সংখ্যা বোঝাচ্ছে। হ্যাঁ, ওকে, যে সংখ্যা বলছেন তার ক্ষেত্রে এই বিচারে আপনার সংখ্যাটা এই জন্য ঠিক, কারণ ঈসা আলাইহিস সালামের দুনিয়া থেকে যখন চলে যান, তারপর থেকে তার চলে যাওয়ার দিন, সংখ্যা, ঘন্টা অনুসারে এই ইংরেজি সালটা আসছে, সেই হিসাবে সংখ্যা ঠিক আছে। কিন্তু শুধু যদি আমরা 1999 বা হচ্ছে এই 2001, 2018, 2019 এইভাবে আমরা বলে থাকি, তাহলে এটা আমরা সংখ্যা হিসাবে ব্যবহার করি না, এটা একটা সাল বা সময় হিসাবে ব্যবহার করি। আমি কি বলেছি যে 2018 সপ্তাহ, 2018 মাস, 2018 দিন, 2018 সাল, 2000 সাল ধরে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন। আমি কি এটা বলছি, নাকি আমি একটা সময়ের কথা বলছি যে 2018 সাল থেকে আমি এই কলেজে পড়তেছি? তাহলে 2018 সাল এটা কি সময় না সংখ্যা? সময়। আপু ক্লিয়ার ব্যাপারটা? জি ভাইয়া। না, যে কোনো সমস্যা নাই, এটা আমাদের প্রাইভেট ব্যাচ, দরকার হলে আমরা 15-20 মিনিট, আধা ঘন্টা বেশি পড়াবো। কারো যদি পার্সোনাল প্রবলেম হয় আমাকে ফোন দিবেন, যদি মেসেজ না ধরি আপনি ডিরেক্ট কল দিবেন, কোনো সমস্যা নাই। আমরা এমনিতেই অনেককেই সময় দেই, মানে যারা প্রাইভেট ব্যাচের বাইরে
আর আপনারা তো আলহামদুলিল্লাহ আমাদেরকে বিশ্বাস করছেন, আমাদেরকে ভালোবাসছেন, আমাদের এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছেন। সো আপনাদের জন্য আমাদের ম্যাক্সিমাম সাপোর্টটা থাকবে আপনাদের রেজাল্ট হাতে পাওয়া পর্যন্ত, এমনকি বিদেশ যাওয়া পর্যন্ত। যত রকমের মানে পরামর্শ লাগে, সাপোর্ট লাগে, আপনি থ্যাংক ইউ ভাইয়া। একবার বেসিক বেসে ভর্তি হয়েছেন। আর এটা নট নেসেসারি যে আপনাকে নেক্সট ডে আমাদের বিভিন্ন মক টেস্ট, এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম, আমাদের বই, আমার নিজের হাতে লেখা বই বের হচ্ছে বা বিভিন্ন, এগুলো আপনাকে কিনতেই হবে, নট নেসেসারি। আপনি একবার ভর্তি হয়েছেন মানেই আপনি পেইড, আপনি আমাকে ভালোবেসে আমাকে বিশ্বাস করছেন, আপনার জন্য সব সার্ভিস ইনশাল্লাহ আমি যত দূর সম্ভব, মানুষ হিসাবে যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আর কেউ যদি ক্লাসে বুঝতে প্রবলেম হয়, কাইন্ডলি না বুঝে আগাবেন না, জিজ্ঞেস করবেন। কেউ যদি একটা ফুল ক্লাসে বলতে লজ্জাবোধ করেন, পার্সোনালি আমাকে নক দিবেন, ফোন দিবেন। ওকে, তাহলে দেখেন সহজ ভাষায়, সময়টা যদি সংখ্যা দিয়ে হয় তাহলে হচ্ছে ফর হবে, সময়টা যদি সংখ্যা দিয়ে না হয়ে শুধু সময় বোঝায়, নাম দিয়ে, সংখ্যা মানে সাল দিয়ে, কোনো মান্থের নাম দিয়ে, যেমন সেপ্টেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অগাস্ট, তাহলে হচ্ছে সিন্স হবে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে ওকে, তাহলে আমি যদি বলি যে আই হ্যাভ বিন ইল সিন্স অথবা ফর 7 days, তাহলে কোনটা হবে? ফর 7 days। ফর 7 days। এনি কনফিউশন? কারো কি কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? না ভাইয়া, এখন ক্লিয়ার হয়েছে। এটা অনেক সময় প্রবলেম হয়। আচ্ছা, তারপরে দেখেন যে এই যে আমি কোশ্চেনিয়ারের কথাটা বারবার বলতেছি, কোশ্চেনিয়ার সাধারণত ডব্লিউএস কোশ্চেন আছে 11টা। ডব্লিউএস কোশ্চেনটা যখন শুরুতে নিয়ে আসবেন, তারপরই অক্সিলারি ভার্বটা আসবে। ডব্লিউএস কোশ্চেনের পরই অক্সিলারি ভার্ব, এরপরে হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে অবজেক্ট। একটু দেখাচ্ছি ডব্লিউএস কোশ্চেন গুলো কোনগুলো, সবাই একটু কাইন্ডলি খাতায় লিখে রাখবেন, যদিও আমি এই শীটটা সবাইকে দিয়ে দিব। তারপরে হচ্ছে সবাই ক্লাসে খাতায় লিখে রাখবেন হু হুইজ। আচ্ছা দেখেন, এই সাধারণত 11 টাইপসের আপনার কোশ্চেন এয়ার হয়, ডব্লিউএস কোশ্চেন হয়। ডব্লিউএইচ কোশ্চেন মানে ডব্লিউ তে হচ্ছে ডব্লিউ দিয়ে শুরু হয়, আর এইচ দিয়ে হচ্ছে এইচ দিয়ে শুরু হয়। হু, হুইজ, ওয়্যার, ওয়েন, হাউ, হোয়াট, হাউ মাচ, হাউ লং, হাউ মাচ দিবে, হাউ মেনি। এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব আসে, এরপরে হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে মেইন ভার্ব, এরপরে হচ্ছে অবজেক্ট। সবাই কি লিখে নিছেন? আচ্ছা, একটা এক্সাম্পল দিয়েছি। Why are you not asking me questions for enhancing your speaking and writing skills? কেন তুমি আমাকে প্রশ্ন করছো না তোমার স্পিকিং এবং রাইটিং এর দক্ষতা বাড়ানোর জন্য? এই যে দেখেন, আমি নরমাল একটা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে বড় করে লিখি, তাই লিখেছি না? ঠিক কালকে আপনাদের একটা মানে হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে আপনার 12টা টেন্সের এরকম বড় বড় সেন্টেন্স, সেটা আপনি নেট থেকে দেখে লিখতে পারেন, রাইটিং এর বই থেকে দেখে লিখতে পারেন, অথবা স্পিকিং এর বই থেকে দেখে লিখতে পারেন, অথবা নিজের মতো করে লিখতে পারেন। যারা হচ্ছে অলরেডি এই টেন্স সম্পর্কে এক্সপার্ট, অলরেডি জানেন, তাহলে হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স গুলো লিখবেন। আর যারা হচ্ছে শুরু করতেছেন বা হচ্ছে একটু প্রবলেম, তাহলে সহজগুলো লেখ। বাট মেক শিওর যে আপনি কালকে আমাকে 7টা সেন্টেন্স আমাকে দিচ্ছেন। সবাই দিবেন তো ইনশাল্লাহ? আমাদের যে গ্রুপটা আছে আমার জমা দিবেন, আমি সবার লেখা দেখবো। আর না দেখলে কিন্তু আমি আপনাদের ডিস্টার্ব করব। আমি আপনাদের বারবার এই যে হোয়াটসঅ্যাপে হচ্ছে এখানেই করব, তারপর হচ্ছে কল দিব, ডিস্টার্ব করবো, বুঝছেন? এটা আপনাদেরকে করতেই হবে। এই কাজটা হোমওয়ার্ক না করলে হচ্ছে আপনি ডেভেলপ করতে পারবেন না। ওকে, তার মানে এই টাইপস এর 5টা করে, একটা লিখবেন হচ্ছে কোশ্চেন মানে প্রশ্নবোধক, আর একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আর একটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের প্রিপোজিশন বা হচ্ছে গ্রুপ ভার্ব ফ্রেজ যোগ করে একটু অ্যাডভান্স লেভেলে লিখবেন। ওকে, এরপরে দেখেন আমি এগুলো আপনাকে দিয়ে দিব সব, এখানে যে এক্সাম্পল অলরেডি দেওয়া আছে, এগুলো না, এগুলো ছাড়া আপনার নিজের মতো করে লিখবেন। এরপরে দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে অক্সিলারি ভার্বটা, সেটা কিভাবে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রথমে হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে হ্যাভ হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে কিভাবে অক্সিলারি ভার্ব শুরুতে এনে প্রশ্নবোধক করা যায় সেটা এখানে দেওয়া আছে। যে শুরুতে অক্সিলারি ভার্ব আসে, এরপরে হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে হচ্ছে অবজেক্ট। এরপরে দেখেন পাস্ট পারফেক্ট টেন্সে সবই ঠিক থাকে, জাস্ট হচ্ছে হ্যাভ হ্যাজ এর জায়গায় হ্যাড হয়, আর অতীতের ক্ষেত্রে হচ্ছে হ্যাড হয়, আর বর্তমানে একটা কাজ কমপ্লিট হয়েছে সেটার ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। এরপর দেখেন ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স একটা জিনিস সবাই খাতায় লিখে রাখেন, বাই প্লাস যদি টাইম থাকে তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হয়, বাই প্লাস টাইম। এটা যেমন হচ্ছে বাই 2024 আই উইল হ্যাভ বিন সিটিজেন in Canada, inshallah. By 2024, I will have been citizen
এখন আমি আপনি আমাকে বলতে পারেন যে এখানে উইল হ্যাভ বিন কিভাবে আসলো, বাই 2024 আই উইল হ্যাভ, দেখেন বাই প্লাস টাইম থাকলে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয়। আর ফিউচার পারফেক্ট টেন্সের রুলসটা কি, সাবজেক্ট এখানে আই, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এখানে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এর জায়গায় যে কোনো একটা বসলো। দেখেন স্পিকিং এর এগুলো আমরা ছোটবেলায় শুনতাম, এগুলো এখন ওইভাবে ইউজ হয় না, যে আয়ের পরে শেয়াল বসে আর হচ্ছে আই এবং উই ছাড়া সকল ক্ষেত্রে উইল বসে। আর যদি আয়ের পরে যদি উইল দেয় তাহলে আমি হবই, করবই, বাধ্যবাধকতা বোঝায়। তাহলে দেখেন আপনি যদি এখানে দিয়ে থাকেন যে সাবজেক্টের পরে উইল হ্যাভ, তার মানে কি বাধ্যবাধকতা বোঝাচ্ছে যে আমি একটা কাজ করবই। সো এইটার আর ডিফারেন্স চিন্তাই করবেন না, আপনার আয়ের পরেও শেয়াল শেয়াল বলতে পারবেন অথবা উইল বলতে পারেন, এটা কোনো প্রবলেম নাই। তাহলে দেখেন বাই প্লাস টাইম ফিউচার পারফেক্ট টেন্স হবে, এখানে সাবজেক্ট আই, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এর জায়গায় উইল হ্যাভ আমি দিছি। এখন বিনটা কিভাবে আসলো, বিন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখেন বি মানে হওয়া, বি মানে হওয়া, বি মানে যদি হওয়া হয় তার মানে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, বি অজ অথবা ওয়ার, তারপরে হচ্ছে বিন। যেমন দেখেন বি ভার্ব কয়টা, বি ভার্ব কোনগুলা, এম ইজ, সবাই কাইন্ডলি একটু আবার লিখে রাখেন, এম ইজ আর অজয়। হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ, হ্যাজ, হ্যাভ। আচ্ছা দেখেন বি ভার্ব হচ্ছে এম ইজ আর অজয়, এম ইজ আর অজয়, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, পাস্ট ফর্ম হচ্ছে অজয়, পাস্ট ফর্ম হচ্ছে অজয়। আর পাস্ট পার্টিসিপল ফর্মটা কি, পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে বিন। আচ্ছা বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে ডিফারেন্স কে বলতে পারেন। আচ্ছা এগুলো এখানে লাগে না, আইএলটিএস স্পিকিং রাইটিং এর জন্য এগুলো এত এত ডিটেলস এর গ্রামার লাগে না, আপনার শুধু স্পিকিং এর জন্য যা যা দরকার, রাইটিং এর জন্য যা যা দরকার আমি সেগুলোই শিখাবো। যদি এটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হতো আমি এগুলো বলতাম। সো আপনাদের টাইম নষ্ট করতেছি না, আমার সামনে আরো অনেক কিছু ডিসকাস করতে হবে। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, তাহলে দেখেন এইটার হ্যাভ হ্যাজ হ্যাড এটার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। এখন দেখেন আমি হয়ে থাকবো, সিটিজেন হয়ে থাকবো, তাহলে আই উইল হ্যাভ, এরপরে বিনটা হচ্ছে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে কি হয়ে থাকবো, সিটিজেন হয়ে থাকবো, তারপরে ইন, তারপরে হচ্ছে কানাডা। আই উইল হ্যাভ বিন সিটিজেন ইন কানাডা, আমি কানাডার সিটিজেন হয়ে থাকবো বাই 2024, 2024 সালের মধ্যে আমি কানাডার সিটিজেন হব। এখন দেখেন আমরা অনেক সময় দেখে থাকি ইফ আই হ্যাড হ্যাড মাস মানি, অনেক সময় ভুল, আমাদের মনে হয় না যে দুইটা হ্যাড একসাথে আছে, সেন্টেন্সটা মানে ভুল আছে। কারো কি কোনোদিন মনে হয়েছে এরকম, বা এই ধরনের সেন্টেন্স দেখছেন যে দুইটা হ্যাড একসাথে আছে? জি দেখছি ভাই। জি জি, আপনার কি কখনো মনে হয়েছে যে এটা ভুল হয়েছে? জি ভুল বানাইছি। জি জি জি, দেখেন এটা কিন্তু ভুল না, এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের রুলে হয়েছে। পাস্ট পারফেক্ট টেন্সের রুলসে কি, আই হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব, আর এই হ্যাডটা হচ্ছে হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। ইফ আই হ্যাড হ্যাড মাস মানি, যদি আমার অনেক টাকা থাকতো, ঠিক আছে, যদি আমার অনেক টাকা থাকতো, যদি আমার, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে বাই প্লাস টাইম থাকলেই ফিউচার পারফেক্ট টেন্স হয়। আপনি চেষ্টা করবেন রাইটিং এর ক্ষেত্রে বাই প্লাস টাইম দিয়ে একটা সেন্টেন্স করার, বাই প্লাস টাইম দিয়ে একটা সেন্টেন্স করার, যে অমুক সালের মধ্যে অমুক একটা কাজ হয়ে থাকবে, অথবা স্পিকিং এও এটা বলতে পারেন, ঠিক আছে। এই জন্য আমি আপনাদের একটু কষ্ট করে লিখতে বলতেছি যে হ্যাঁ আপনারা পারেন, সবাই পারেন, বাট হচ্ছে অনেক সময় মনে থাকে না, বা হুট করে রাইটিং এ আসে না, স্পিকিং এ আসে না। সো আপনারা যদি একটু খাতায় লিখে একটু নিজেদের মতো করে নোট করেন, বা হচ্ছে আমার নোটটা তো দিবই আপনাদেরকে, বাট নিজেদের মতো করে যদি খাতায় লেখা থাকে তাহলে দেখবেন যে স্পিকিং এ এটা ইমপ্লিমেন্ট করাটা অনেকটা ইজি। এরপরে যেটা বললাম যে ফিউচার পারফেক্ট টেন্স থেকে কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়, এটা অনেক সময় একটু ভুল করে ফেলে, যেহেতু এই যে অক্সিলারি ভার্বই হচ্ছে দুইটা ওয়ার্ড নিয়ে, যে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এই দুইটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এখানে আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি একটা কাজ করে থাকবো, তাহলে এটা ইন্টারগেটিভে কি রকম হবে, প্রথমে হচ্ছে শ্যাল অথবা উইল এর যেটা থাকবে সেটা আনতে হবে, এই উইল এর পরে হচ্ছে সাবজেক্ট হবে, এরপর হচ্ছে হ্যাভ, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা মেইন ভার্ব যেটা।
তাহলে অক্সিলারি ভার্বের উইল অথবা শেলটা আগে আসবে, এরপরে হচ্ছে মেইন ভার্বটা আসবে। ওকে, এখন আসেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসটা কি, যে সাবজেক্ট প্লাস অথবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরটা কখন হয়, যখন একটা কাজ অনেক অতীতে শুরু হয়েছে এবং রানিং অবস্থায় আছে। যেমন আমরা 50 মিনিটস যাবত পড়াশোনা করতেছি, তাহলে উই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ, অ্যাডভান্সড ইংলিশ গ্রামার ফর 50 মিনিটস। তাহলে অতীতকাল থেকে শুরু হয়েছে মানে এখন পর্যন্ত চলতেছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এরপর সময় বাদে বাকি অংশ, এরপর সিন্স অথবা ফর, এরপর হচ্ছে সময়। এখানে দেখেন বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। মাই ডটার হ্যাজ বিন ওয়াচিং কার্টুনস ফর দ্য লাস্ট 2 আওয়ার্স সিন্স অ্যারাইভিং হোম ফ্রম স্কুল। দেখেন সিন্স অথবা ফর তো শুধু সংখ্যার ক্ষেত্রে হয়, ফর শুধুমাত্র সংখ্যার ক্ষেত্রে হয়, আর সিন্সটা সংখ্যা ছাড়া যে কোনো সময়ের ক্ষেত্রে হয়। যেমন স্কুলে আসার পর থেকেই, অ্যারাইভিং হোম ফ্রম স্কুল, স্কুলে আসার পর থেকেই, এটাও কিন্তু একটা সময়, এটাও যেহেতু একটা সময়, এই জন্য এখানে সিন্স হয়েছে। মাই ডটার হ্যাজ বিন ওয়াচিং কার্টুনস ফর দ্য লাস্ট 2 আওয়ার্স সিন্স অ্যারাইভিং হোম ফ্রম স্কুল। যেহেতু অ্যারাইভিং হোম ফ্রম স্কুল এটাও একটা সময়, সো সো এর আগে সিন্স হয়েছে। আচ্ছা দেখেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা যে শুধু সময় নিয়েই হবে এরকম না, সময় ছাড়াও হতে পারে। যেমন ইউ হ্যাভ বিন স্লিপিং টু লং অ্যান্ড মিসিং ব্রেকফাস্ট। তুমি সকালে অনেক বেশি ঘুমাও এবং সাধারণত সকালের নাস্তাটা করো না বা মিস করে থাকো। তাহলে দেখেন এখানে সিন্স ফর নাই, কিন্তু বুঝাচ্ছে যে এটা একটা সময়ে হয়েছে। সো সিন্স ফর ছাড়াও আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। এরপরে আসেন যে ফর দ্য লাস্ট 2 উইকস আই হ্যাভ বিন রিডিং দ্য লর্ড অফ দ্য রিংস। এটা একটা বইয়ের নাম, যেহেতু হচ্ছে অক্ষরগুলা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বড় ক্যাপিটাল লেটার, সো এটা একটা নাম। সো নামের আনসার বের করার, নামের অর্থ বের করার, আমি আগেও বলেছি যে ইংলিশের নেমগুলো অনেক কঠিন হয়ে থাকে, সো এগুলো নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই কি নাম, জাস্ট বুঝলেই হবে যে এটা একটা নাম। ওকে, এরপরে কি আছে, আই হ্যাভ বিন পিকিং স্ট্রবেরিজ ফ্রম মাই গার্ডেন এন্ড ইটিং দেম রাইট অ্যাওয়ে। এখানেও দেখেন ফিক্সড কোনো টাইম নেই, বাট এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের রূপান্তর, এইটা এইটার রূপান্তর লাগে না খুব বেশি, বাট জেনে রাখার জন্য এটা প্র্যাকটিস করা ভালো। বাট এই যে এই নয়টা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট টেন্স পর্যন্ত আপনার ইন্টারোগেটিভ করার রুলসটা জানতে হবে এবং খুবই কুইকলি যেন এটা আনা যায়। এজন্য কাইন্ডলি আপনারা খাতায় লিখবেন, কালকে এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আর এইটা হচ্ছে এই 5টা করে সেন্টেন্স লিখবেন, একটু বড় যেন হয়, দরকার হলে নেট দেখে বা বই দেখে এটা লিখবেন। এরপরে আসেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জাস্ট একটু চেঞ্জ, এখানে হচ্ছে হ্যাড বিন হয়। I had been writing articles on various topics for 3 years. মানে এটা হচ্ছে এখন পর্যন্ত চলতেছে না, অনেক আগে রানিং একটা কাজ চলতেছিল, অনেক আগে রানিং একটা কাজ চলতেছিল। যেমন ছোটবেলায় আমি ধরেন 2 ঘন্টা ধরে আহ, পুকুরে সাঁতার কাটতাম, তাহলে অনেক আগেই কাজটা চলতেছিল এবং অনেক আগেই শেষ, তাহলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আই হ্যাড বিন সুইমিং ইন দ্য পন্ডস ফর 2 আওয়ার্স এভরি ডে। I had been swimming in the ponds regularly for 2 hours. দেখেন he had been reading different kinds of books since morning. They had been playing football in that field before it started to rain. Johnny had been gossiping in the coffee shop for 2 hours. 2 ঘন্টা ধরে গল্প করছে। Jeff had been studying in the library before he came to the class. আচ্ছা, এইটা আমি আগেও বলছি যে এখানে অক্সিলারি ভার্ব ইন্টারোগেটিভ সেন্টেন্স খুব বেশি লাগে না, কিন্তু বাকি 9টার জন্য লাগে, আর এখানে জাস্ট এই সেন্টেন্স গুলো ইউজ করতে পারলে এনাফ স্পিকিং এর জন্য এবং রাইটিং এর জন্য। এরপরে আসেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে ভবিষ্যতের কোনো একটা সময়ে এই কাজটা চলমান অবস্থায় থাকবে। যেমন ধরেন একজন কেবল পড়াশোনা করতেছে, তাকে যদি বলা হয় তুমি যখন
ভবিষ্যতে জব করবে, চাকরি নেবে, প্রতিদিন তুমি 8 ঘন্টা অফিসে থাকবে বা প্রতিদিন তুমি অফিসে 8 ঘন্টা করে জব করবে, তাহলে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখেন জাস্ট হচ্ছে এই অক্সিলারি ভার্বটার পরিবর্তন, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, ভার্বের সাথে আইএনজি, সিন্স অথবা ফর, এরপরে হচ্ছে সময়, বাকি সবগুলো সেম। এখন হচ্ছে কিছু কমন গ্রামার অথবা স্ট্রাকচার লিখে রাখেন, যে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। যেমন আমি না কেঁদে পারলাম না, আই ক্যানট হেল্প ক্রাইং। আমি না কেঁদে পারলাম না মানে আমাকে এই ঘটনার জন্য কাঁদতেই হয়েছিল। লিখে রাখেন যে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। লিখছেন সবাই? কাইন্ডলি একটু রেসপন্স করেন কেউ। জি ভাইয়া লিখছি। জি ভাইয়া। এগুলো আমরা অনেকেই সবাই জানি, এগুলো আমরা সবাই জানি, ক্যানট বাট ক্যানট হেল্প এর পরে আইএনজি হয়, কিন্তু ওই আইএলটিএস এর ক্ষেত্রে হয় কি যে মনে থাকে না, বা হচ্ছে এই স্ট্রাকচার স্পিকিং এ আনবো মনে থাকে না। অনেক স্টুডেন্ট এরকম বলে থাকে যে ভাই কত ই মনে করছিলাম কিন্তু পরীক্ষায় তো কিছু বলতে পারলাম না। কারণ কি আপনার নিয়মিত প্র্যাকটিস নেই, আপনি জানেন, নো প্রবলেম। আপনার তো স্পিকিং এ তো এত সময় নাই যে আপনি এগুলো মুখস্থের মতো করেই করবেন। আপনি নিয়মিত প্র্যাকটিস না করলে এগুলো বলা সম্ভব না, এগুলো আনাও সম্ভব না। তাহলে কি ক্যানট বাট ক্যানট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। যেমন আইএনজি হবে। জি, আই ক্যানট হেল্প গোয়িং টু মাই ফ্রেন্ডস ম্যারেজ সেরেমনি। আমাকে আমি আমার বন্ধুর বিবাহ বার্ষিক অনুষ্ঠানে না যেয়ে পারলাম না। একজন একজন শুধু লিখলো, আপনি নর্মাল নিজের থেকেই চিন্তা করেন, একজন শুধু বলল যে আই ওয়েন্ট মাই ফ্রেন্ডস ম্যারেজ সেরেমনি, আমার বন্ধুর বিয়ের মানে বিবাহ বার্ষিকীতে গেছিলাম, শুধু বলল ওয়েন্ট। আর একজন বলল যে আই মাস্ট হ্যাভ গন, আমি যেতে বাধ্য হয়েছিলাম, অবশ্যই গিয়েছিলাম। আর একজন বলল আই ক্যানট হেল্প গোয়িং টু মাই ফ্রেন্ডস ম্যারেজ সেরেমনি। কোথায় ওয়েন্ট আর কোথায় আই ক্যানট হেল্প গোয়িং? আপনি আপনি নিজেই তো এই লেখাটারে বেশি মার্কিং করবেন, তাই করবেন না? জি। সো এগুলা জানা থাকলেও আপনারা আবার একটু প্র্যাকটিস করেন। কালকে 5টা করে সেন্টেন্স সবাই লেখেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার রাইটিংটা একটা ভালো লেভেলে যাবে। এরপরে দেখেন বিফোর আফটার এর রুলসটা কেউ বলতে পারবেন? নিয়মটা যে দুইটা কাজের মধ্যে যেটা আগে হয়েছে সেটা একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এই রুলসটা কেউ বলতে পারবেন? বিফোর আফটার জি রুলসটা জি জাস্ট জি বলেন। বিফোরের প্রথম অংশে পাস্ট পারফেক্ট, আর আফটারের পরের অংশে হবে, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট। কেন হবে আফটারের পরে পাস্ট পারফেক্ট? যেহেতু বলতে পারতেছি না। যে ভাই এটা হবে, আমার কাছে এটা মনে হয়। এখানে ভাই আমরা সবাই মোস্ট অফ দ্য পারসনস আর আননোন, অনলি অনলি ফিউ। সো এখানে কেউ আমরা কাউকে ওইভাবে চিনি না, তো এখানে মান সম্মানের কিছু নাই। হ্যাঁ, ভুল হলেও কোনো সমস্যা নেই, তো যাই হয় বলেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, বিফোরের আগে হবে ভাইয়া হ্যাঁ হ্যাঁ, দুইটি ওকে কাজের ওকে, মধ্যে। এটা এটা হচ্ছে কেন হবে, এটা ইংলিশের একটা রুলস। দুইটা কাজের মধ্যে যেটা আগে হয় সেটা হচ্ছে বেশি আগে Past যেটা হয় এটা perfect, পাস্ট পারফেক্ট, যেটা একটু অল্প আগে হয় পরে হয় যেটা এগুলো past হচ্ছে, এগুলা আমাদের কোনো চিন্তা করার ওইভাবে কোনো ডিপলি চিন্তা করার কোনো দরকার নেই। এগুলা কোনটা বেশি আগে হয়েছে, কোনটা বেশি বেশি অনেক আগে হয়েছে, এগুলা ওইভাবে ধরে না। আপনি আপনি ধরেন এই এই আফটারের পরেই ধরেন দিচ্ছেন হচ্ছে পাস্ট পারফেক্ট তো হবে, কিন্তু ঘটনা ওইভাবে মনে করে যে এইটা অনেক আগে হয়েছে এই জন্য এটা 5 মিনিট আগে দিব, এরকম না। জাস্ট শুধু এইটুকু আইএলটিএস একটু ধরেন অন্যান্য নর্মাল ইংলিশ থেকে একটু সহজ, কারণ এখানে একদম রাইট কোনো নাই, স্ট্রিক্ট কোনো আনসার নাই যে এটাই আনসার। আপনি যেভাবে বুঝাবেন আপনার ঘটনা আপনি বলবেন। জাস্ট আফটার মানে হচ্ছে পরে, সো পরে পাস্ট পারফেক্ট। বিফোর মানে আগে, মানে আগে আগে পাস্ট পারফেক্ট। একটা যদি পাস্ট পারফেক্ট হয় আর একটা কি হবে? পাস্ট ইনডিফিনিট ইনডিফিনিট হবে। গেল। হ্যাঁ, এখন আসেন অ্যাজ ইফ, অ্যাজ দো এর ব্যবহার। অ্যাজ ইফ অ্যাজ দো মানে হচ্ছে মতো বা যেন। অ্যাজ ইফ অ্যাজ দো মানে কি? মতো, মানে যেন, মানে একরকম। সবাই একটু খাতায় লেখেন যে অ্যাজ ইফ অ্যাজ দো মানে মতো অথবা যেমন। কিছু আমি কিছু স্ট্রাকচার লিখে দেই, যেমন হচ্ছে বিফোর আর আফটার এর ব্যাপারটা আরেকবার বললে একটু ভালো হতো, আমি হ্যাঁ হ্যাঁ, একটু মিস করে। না না না, কোনো সমস্যা নেই। বিফোর মানে হচ্ছে আগে, হ্যাঁ, তার মানে আগে পাস্ট পারফেক্ট হবে। আর আফটার মানে হচ্ছে পরে, তার মানে পরে পাস্ট পারফেক্ট হবে। বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট।
এটা খুবই গদবাঁধা একটা জিনিস, কিন্তু এটা এইটা আপনার দুইটা ঘটনা শুধু ওখানে বললেই হবে। এখানে আপনাকে অনেক গবেষণা করে যে এইটা একটু আগে হয়েছে জন্য এটা পাস্ট পারফেক্ট, এটা অনেক আগে হয়েছে জন্য এটা পাস্ট পারফেক্ট হবে, এটা আপনার চিন্তা করতে হবে না। হ্যাঁ, জাস্ট জাস্ট এই স্ট্রাকচারটা ওরা দেখবে যে আপনি বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে খাজুর দেন আমার। এটা ঠিক আছে কিনা। ওকে, অ্যাজ ইফ, অ্যাজ তো মানে হচ্ছে মতো, মানে হচ্ছে একটা কিছুর মতো। অ্যাজ ইফ মানে হচ্ছে মতো, যেমন হি বিহেভস অ্যাজ ইফ, অ্যাজ ইফ হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ চেয়ারম্যান। সে এমন ব্যবহার করে মনে হয় যে সে একজন চেয়ারম্যান, কিন্তু আসলে সে কি না, চেয়ারম্যান না। ঠিক আছে, এইগুলা যদি কোন রকম আপনাকে কোশ্চেন করে আর যদি একটু বলে দিতে পারেন, সো আপনার গ্রামার নিয়ে আর চিন্তা করতে হবে না। আপনাকে পুরো পুরো হচ্ছে আইএলসে গ্রামার আপনার স্পিকিং এ দেখবে যে আপনি 5-7টার মতো গ্রামার ইউজ করতে পারেন কিনা। আর সবগুলো যদি বেসিকও বলে মানে সিম্পল সেন্টেন্সও বলে দেন, আর এই ভ্যারাইটির যদি 5-7টা রাখেন, আপনার গ্রামারের জন্য এনাফ। দেখেন ভাই, আমাদের এই এই যে স্পিকিং যে মার্কিং ক্রাইটেরিয়া, এখানে গ্রামারে আছে 25%, ভোকাবুলারিতে আছে 25%, এরপরে প্রোনাউন্সিয়েশনে আছে 25%, এরপরে ফ্লুয়েন্সিতে আছে 25%। আপনি আপনি প্রোনাউন্সিয়েশন যতই ভালো হোক, আপনি কি 25% এর উপরে পাওয়া সম্ভব বলেন? না ভাইয়া। আবার গ্রামারে যতই ভালো হন, 25% উপরে পাওয়া সম্ভব না। সো এই 4টার লেভেল আছে, 4টাতেই 9 করে দিবে। 9 9 বা 7 8 7 6 যে যেমন পান সেটা দিবে, দেওয়ার পরে 4টাতে এভারেজ করবে, যে 4টার মধ্যে এভারেজ করে আপনার মার্কসটা কত আসে। আচ্ছা, এরপরে আসেন দেখেন সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, বিকজ। এর প্রথম অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর এর সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, বিকজ এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। একটা সেন্টেন্সে যখন, বিশেষ করে এগুলো রাইটিং এ বেশি দরকার, রাইটিং এ বেশি দরকার, কারণ স্পিকিং এ তো এত করার সময় থাকে না। কিন্তু স্পিকিং এ যদি কখনো সুযোগ আসে, তাহলে এই এই অ্যাজ ইফ, অ্যাজ দোটা ইউজ করতে পারেন। পার্সন রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে, তাহলে এটা ইউজ করতে পারেন। আর যদি রাইটিং আসে, তাহলে দেখেন বিকজ, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রথম অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট অথবা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলেও পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর যদি প্রথমে পাস্ট ইনডিফিনিট হয়, শেষে পাস্ট পারফেক্ট হয়। দেখেন কিছু এক্সাম্পল আছে এখানে। অ্যাজ ইফ, অ্যাজ ইফ মানে মতো বা যেন। হি টক, সে কথা বলে, এমন ভাবে কথা বলে যেন হি নিউ এভরিথিং, সে সব জানে। এমন ভাবে কথা বলে যে সে সব জানে। হি বিহেভস, সে এমন ব্যবহার করে অ্যাজ ইফ হি ওয়ার দ্য চিফ ইন দ্য কোম্পানি, সে কোম্পানির একজন চিফ ছিল। আচ্ছা দেখেন, এটা তো একটা অবাস্তব কল্পনা, সে তো আসলে চিফটা না, তাই না? তার দ্বারা তো কোম্পানির চিফ হওয়া সম্ভব না। যেহেতু চিফ হওয়া সম্ভব না, সে হচ্ছে একজন নেগেটিভ মানুষ, এজন্য অবাস্তব কল্পনার ক্ষেত্রে এখানে ওয়ার হয়েছে। হি এর পরে তো নরমালি ওয়ার হয় না, তাই না? এই যে হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ চেয়ারম্যান, এখন এটাও তো একটা অবাস্তব কল্পনা যে সে আসলে তো চেয়ারম্যান না। এজন্য এখানে শুধু পাস্ট হয়েই ক্ষান্ত হয়নি, এখানে প্লুরাল ফর্ম হয়েছে। এরপরে দেখেন সিন্স বিকজ এর যে ব্যবহারটা, এর আগেই আমি বলেছি। এই যে দেখেন সিন্স বিকজ, প্রথমে পাস্ট ইনডিফিনিট হলে পরে পাস্ট পারফেক্ট হয়, আর প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট হয়। দেখেন এখানে এক্সাম্পল দেওয়া নাই। ভাইয়া জি জি ভাইয়া। ভাইয়া আমি ওই অয়েলের ব্যবহারটা মানে বুঝতে পারলাম না, একটু যদি আবার বুঝিয়ে হ্যাঁ দিতেন যে হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। প্লুরাল হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা দেখেন অ্যাজ ইফ, অ্যাজ তো মানে হচ্ছে মতো বা যেন। হ্যাঁ, এটা জি আসলে সম্ভব না। যেমন ওই যে আমরা বলি না যে ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হইতাম, তাহলে আমি আসলে কি আমার দ্বারা পাখি হওয়া সম্ভব? না ভাইয়া। যেহেতু আমার দ্বারা পাখি হওয়া জীবনে কোনোদিন সম্ভব না, কাজে আয়ের পরে কোনোদিন অয়ার হওয়াও সম্ভব না। যেহেতু পাখি হওয়াটা মনে মনে সত্য হয়েছে,
এখন ওয়ার হওয়াটাও এখানে বাস্তবে সত্য করতে হবে। মানে ভাইয়া যেগুলো অবাস্তব সেগুলোর ক্ষেত্রে প্লুরাল ফর্ম হয়ে যাবে, এটাই জি তো? জি জি, এক্স্যাক্টলি। তাহলে এই এই যে ভাইয়া দেখেন সিন্স ভাইয়া বিকজ এর যে ব্যবহারটা, এটা আমরা একটু ভালো করে শিখে রাখি। সিন্স মানে যেহেতু হয়, কারণ হয়। সিন্সের অনেক রকম অর্থ হয়ে থাকে। সো এক এক সময় এক এক রকম হয়, কিন্তু সিন্স যদি মাঝখানে থাকে তাহলে একটা অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হবে, আর একটা অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশটা পাস্ট পারফেক্ট হবে। জি ভাইয়া বলেন, ভাইয়া বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে ওয়ারের যে ব্যবহারটা এটা কন্ডিশনাল ক্ষেত্রে না নরমাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বলতে পারবো? এটা যেমন আমি কন্ডিশনালে তো অবশ্যই বলতে পারবো। আর অ্যাজ ইফ মানে হচ্ছে মতো বা যেন, হ্যাঁ, এটা একটা অবাস্তব কল্পনা। এই ক্ষেত্রেও আমরা এই এই ওয়ারের ব্যবহারটা করতে পারি। অ্যাজ ইফ মানে তো হচ্ছে এটা বাস্তব না, এটা একটা কন্ডিশন, এটা একটা কল্পনা, বুঝছেন? কাজে এখানে আরেকটা লেখেন আনলেস। আনলেস একটা নেগেটিভ ওয়ার্ড, এর মানে হচ্ছে যদি না। আনলেস মানে যদি না। আনলেস থাকলে সেখানে আর নেগেটিভ সেন্টেন্স লেখা যায় না। যদি আপনি আনলেস লেখেন তাহলে সেখানে আর নট লেখা যাবে না। আনলেস ইউ স্টাডি, যদি পড়ালেখা না করো তাহলে ফেল করবা, ফেল ফেল, আমাদের টিচার বলতো। আনলেস ইউ স্টাডি, যদি তুমি পড়াশোনা না করো ইউ উইল ফেল। এখন দেখেন আমি আমি এটা অনেক সহজে লিখে দিচ্ছি, প্রথম প্রথম তো আমি আপনাদের লেখাগুলো দেখব, দেখে সবাই লেখা দিবেন কাইন্ডলি আমাকে, আমি লেখাগুলো দেখে এরপরে আমি এক্সাম্পল গুলো ওইভাবে সেট করব যে কে কোন লেভেলের বা ম্যাক্সিমাম কোন এক্সাম্পল গুলো যায়। আমি হচ্ছে শুরুর দিন তো আজকে আমি একটু সহজ করে দিলাম। এরপরে হচ্ছে যেমন এখনই দেখাই, আনলেস প্রোটেক্টেড এরিয়াস আর দ্য এনিমালস অফ দ্য, আনলেস মানে যদি না, প্রোটেক্টেড এরিয়াস আর এস্টাবলিশড, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে। প্রোটেক্টেড এরিয়াস মানে সংরক্ষিত এলাকাগুলো প্রতিষ্ঠা করা না হয়, যদি প্রতিষ্ঠা করা না হয়, দ্য এনিমালস অফ দ্য সুন্দরবন, সুন্দরবনের প্রাণীগুলো উইল ফেস, সম্মুখীন হবে, কিসের সম্মুখীন হবে? ডিস্টিংশন মানে বিলুপ্তির সম্মুখীন হবে। যদি দেখেন এই যে সুন্দরবন থেকে প্রায় বাঘ চিতাবাঘ, তারপরে ইটি, ওই যে সাতক্ষীরা বা মংলা ওই সমস্ত এলাকায় মাঝে মাঝে আঘাত করে, মানুষকে মেরে ফেলে, আবার মানুষও এই সমস্ত প্রাণীগুলোকে মেরে ফেলে। তাহলে এইভাবে যদি প্রাণীগুলো আসতেই থাকে আর মরতেই থাকে, তাহলে মানুষের জন্য ক্ষতি, আর ওই বাঘ ভাল্লুকের জন্য ক্ষতি। এজন্য প্রোটেক্টেড এরিয়াস, একটা বেড়া দিয়ে যদি তাদের জন্য আলাদা করে সংরক্ষিত এলাকা করা না হয়, তাহলে এই এই যে সুন্দরবনের প্রাণীগুলো বিলুপ্তির সম্মুখীন হবে। সো ইফ পসিবল আপনার রাইটিং এ একটা আনলেস এর ব্যবহার অবশ্যই থাকবে, অথবা সিন্স বিকজ এর ব্যবহার থাকবে, অথবা এই যে অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার থাকবে। আপনি যদি সবগুলো স্ট্রাকচার গুলো জানা থাকে, আর কোশ্চেন, আপনার আনসারটা তো হবে অ্যাকচুয়ালি কোশ্চেনের উপর ডিপেন্ড করে, তাই না? তাই হবে কিনা? আনসারটা তো কোশ্চেনের উপর ডিপেন্ড করে হবে, কিন্তু আপনার স্ট্রাকচার গুলো যদি জানা থাকে, এই যদি নর্মাল সবসময় নট ইউজ করেন, খুব বেশি ভালো মার্কস আসার সম্ভাবনা খুব কম। কিন্তু আপনি যদি আনলেস দিয়ে বলেন, সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের গ্রামার। দেখেন আপনারা যে কালকে সবাই হচ্ছে করবেন, এই ওটাকে কি বলে, ওই সবাই এই হচ্ছে সেন্টেন্সটা যদি একটু চেঞ্জ করে বলি যে ইউ উইল ফেল আনলেস ইউ ওয়ার্ক হার্ড। ইউ উইল ফেল, অবশ্যই অবশ্যই কোনো সমস্যা নেই, এটা আপনি বলতেই পারেন। ইউ উইল ফেল ফেল আনলেস ইউ ওয়ার্ক হার্ড। unless you work hard। আচ্ছা এখানে কিন্তু তাহলে কিন্তু যদি মাঝখানে আনেন তাহলে কিন্তু আর কমা আর হবে না, হ্যাঁ। আচ্ছা দেখেন কালকে যে আপনারা সবাই ওই 5টা করে সেন্টেন্স লিখবেন প্রত্যেকটা টেন্সের জন্য, আমি একটু কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ভাই আমরা কি স্পেসিফিক টেন্স উল্লেখ করে তখন উদাহরণ লিখে দিতাম নিজে? জি 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 অবশ্যই অবশ্যই, স্পেসিফিক টেন্সের জন্য ধরেন একটা টেন্স লিখে, টেন্সের নাম লিখে নিচে 5টা সেন্টেন্স লিখবেন। ঠিক আছে, এটাকে আমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ, এখানে আমরা জি 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 এখানে সবাই যে আমাদের যেটা এই 10 জানুয়ারি বেসিক বেসের যে গ্রুপটা, হ্যাঁ, এখানে সবাই সাবমিট করবেন।
আমি সবার লেখা দেখবো, এটা প্রাইভেট ব্যাচ, এটা এখানে সবাইকেই টেক কেয়ার করা হবে, ঠিক আছে? আর এটার উপর ডিপেন্ড করে আমরা খাতায় লিখে সাবমিট করব না ওইখানে টাইপ করে লিখবো? হ্যাঁ, আপনি যদি আপনার ফাইনাল পরীক্ষাটা পেপার বেসড দেন, হাতে কলমে দেন, তাহলে আমি রিকোয়েস্ট করব যে আপনি খাতায় লিখে ফটো তুলে এখানে সাবমিট করেন। আর আপনি যদি কম্পিউটার বেসড বা লিখে ফাইনাল এক্সামটা দেওয়ার প্ল্যান করেন, তাহলে আমি রিকোয়েস্ট করব যে আপনি কম্পিউটারই লিখে এখানে সাবমিট করেন। The authority should improve road systems by building IELTS এর স্পিকিং এবং রাইটিং এ কয়েকটা টপিক আছে, ঘুরে ফিরে এগুলোর উপরই আসে। এনভায়রনমেন্ট, ট্রাফিক কনজেশন, ফুড, ফ্যামিলি, ট্রাভেলিং, তারপরে হচ্ছে ধরেন স্পোর্টস, নিউজ, টেলিভিশন, ম্যাগাজিন, একটা টিভি প্রোগ্রাম, অ্যাক্টর, এই ধরেন আসে তো ধরেন 40-45টা নিয়ে, কিন্তু বেশি এমফাসাইজ করা হয় বা বেশি জোর দেওয়া হয় 15-20টার উপর। সো স্পেসিফিক কিছু ভোকাবুলারি আমরা মুখস্থ করব, আমি আপনাদেরকে সব দিয়ে দেব। স্পিকিং এর জন্য যে আমি ভোকাবুলারিটা একটা লিস্ট দিয়েছি, যে স্পিকিং এর 6টা টাইপস এর উপর ভোকাবুলারি হয়, 6টা টাইপস এর উপর কোশ্চেন হয়ে থাকে। সো আমরা ধরেন হাজার হাজার ভোকাবুলারি মুখস্থের চেয়ে 80-90টা কি 100টা আমরা মুখস্থ আগে করব, আগে এগুলা মুখস্থ করব, এরপরে যদি পারি অন্য গুলা মুখস্থ করব। আমি যে ভোকাবুলারি লিস্টটা দিয়েছিলাম, এটাই ভোকাবুলারিটা কি সবার কাছে আছে পিডিএফটা? না ভাই, আমার কাছে নাই। না, আবার দিলে ভালো হয়। জি আমার জি, কাছে নাই। আচ্ছা, আমি যে ধরেন আপনাদেরকে ভোকাবুলারি লিস্টে দেখাচ্ছি, আর এটা আপনারা এখন থেকেই এগুলো একটু মুখস্থ করবেন। হ্যাঁ, এগুলা গ্রামারের পাশাপাশি ওইটা মুখস্থ ভাইয়া করবেন। যদি স্পিকিং এর লাগে আমাদেরকে একটা দুইটা টপিক দেওয়া হইতো, তে আমরা একটু নিজেরা রেডি কইরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আপনাদের যে টপিক গুলো দেওয়া হচ্ছে, যে লিখতে লিখতে যেটা দিলাম, হ্যাঁ, জি এটা কিন্তু আপনার স্পিকিং এও কাজে দিবে, আবার রাইটিং এও কাজে দিবে। এই যে টেন্সের উপর যে 5টা করে সেন্টেন্স লিখতে দিলাম, জি ঠিক আছে। কাজে দিবে না এটা বলেন? আর এইগুলা এইভাবে আস্তে 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 আমি আমি হচ্ছে আইএলটিএস এর কোশ্চেনের দিকে যাব। আগে নিজেরা হচ্ছে ওই বড় বড় সেন্টেন্স গুলো লেখেন, এরপরে আমি ডিরেক্ট ওইটাই আসল টার্গেট, আইএলটিএস এর ওই কোশ্চেন গুলোই আসল টার্গেট। কিন্তু এখন হচ্ছে আমি একটু ইয়েতে যাচ্ছি, স্টেপ বাই স্টেপ আগাতে যাচ্ছি। হ্যাঁ, আমাদের কাছে তো ভোকাবুলারি ওই যে লিস্টটা বলেন ওটা নেই, আমার মনে হয় আজকে দিয়ে দিলেই ভালো হয়। আমি এখনই দিয়ে আজকে দিচ্ছি দাদা, অবশ্যই, কেন না। ক্লাস কি এভরিডে হবে না একদিন গ্যাপ দিয়ে দিন? না না, এটা তো ভাই আগেই বলেছি যে 15 দিনের মধ্যে আমাদের ফুল কোর্সটা শেষ হবে। সো ধরেন মাঝে মাঝে 2-1 দিন গ্যাপ যেতে পারে, বাট একটা না হবে, ধরে নেন যে ইনশাল্লাহ একটা না হবে, ঠিক আছে? যে কোনো প্রিপজিশনের পরে সবাই একটু নোট নিয়ে রাখেন, এগুলো একদম বেসিক জিনিস, যেহেতু এখনই লিখবেন কাজে কারো যেন ভুল না হয়। প্রিপজিশন এর পর ভার্বের সাথে আইএনজি হয়, ভার্ব প্লাস আইএনজি, প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়। এখন দেখেন নরমাল একটা কথাকে প্রিপজিশনের মাধ্যমে কত বড় করা যায়। আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড উইথ মাই ফ্যামিলি, দেখেন আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড, তাহলে এখানে টু একটা প্রিপজিশন, তারপরে উইথ আর একটা প্রিপজিশন, আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড উইথ মাই ফ্যামিলি, এই প্রিপজিশন দিয়ে শুধু আমি বাড়াচ্ছি, মানে কথা বাড়াচ্ছি, তাই না? I want to go abroad with my family to maintain a happier, healthier and more enjoyable life. এরকম প্রিপজিশন দিয়ে আরো কথা বাড়ানো যায়, একটা লাইনে অনেক বড় করা যায়। সাধারণত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, এরপর ভার্বের সাথে আইএনজি হয়। ওকে, সাধারণত টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এরপর ভার্বের সাথে আইএনজি হয়। তার মানে দেখেন আপনারা হচ্ছে কখনোই 2-3 ওয়ার্ডের কোনো সেন্টেন্স লিখবেন না, আজকে থেকে কখনোই 2-3 ওয়ার্ডের কোনো সেন্টেন্স লিখবেন না। সেটা সিম্পল সেন্টেন্স লেখেন, কমপ্লেক্স সেন্টেন্স লেখেন, আর কম্পাউন্ড সেন্টেন্স লেখেন, আর হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স লেখেন, অ্যাক্টিভ ভয়েসে লেখেন, প্যাসিভ ভয়েসে লেখেন, আর যে টেন্সেই লেখেন না কেন, আমাদের
অবশ্যই বড় সেন্টেন্স লিখতে হবে। আইএলটিএস এর ভালো মার্ক পাওয়ার জন্য অবশ্যই বড় সেন্টেন্সে লিখতে হবে। বড় সেন্টেন্সে এই প্রিপজিশন গুলো দিয়ে কথাগুলো বাড়ানো যায়, এটা আরো বড় করা যায়, বিশাল বড় করা যায়। এই হচ্ছে আমাদের বেসিক আইডিয়া যে আমাদের কিভাবে আমাদের এই লেখাগুলো লিখতে হবে। এরপরে দেখেন ভার্ব আইএনজি দিয়ে শুরু করে সেন্টেন্স লেখা যায়। ভার্ব প্লাস আইএনজি দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে। রিমেম্বার, আমি শুধু আইডিয়া দিচ্ছি, এরপর থেকে সব লেখাবো। আমি নিজেই লিখে দেবো ক্লাসে, আপনারাও লিখবেন। ভার্ব আইএনজি দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে, মাঝে মাঝে, সবগুলো না। ভার্ব আইএনজি দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে। আপনারা কালকে এটা ট্রাই করবেন যে কোনো কোনো সেন্টেন্স ভার্ব আইএনজি দিয়ে শুরু করবেন। ভার্ব প্লাস আইএনজি দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে। নেভার গোস ডাউন। টিচিং ইজ এ হলি প্রফেশন। শিক্ষা একটি মহৎ পেশা এবং এই ইন্টেলেকচুয়াল অ্যাসেটস এবং এই যে একটা সম্পত্তি, বুদ্ধির একটা সম্পত্তি বা জ্ঞানের একটা সম্পত্তি, এটা কখনো, এই সম্পত্তিটা কখনো কমে না। এটা আমি আমার নিজের মতো করে লিখছি, আপনারা এরকম যে কোনো সেন্টেন্স এভাবে লিখতে পারেন। এরপরে মনে রাখবেন কোনো ওয়ার্ডের আগে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল করেন তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কিরকম? যেমন পপুলেটেড, জনবহুল জায়গা, হ্যাঁ, পপুলেটেড এরিয়া। তার মানে কি, যে দেখেন পপুলেটেডটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল আর এটা এরিয়ার আগে আগে আছে। এরপরে দেখেন যে কোনো সেন্টেন্স লেখার আগে কথায় কথায় শুধু এরিয়া না লিখে সেটার একটা অ্যাডজেক্টিভ দিবেন, পপুলেটেড এরিয়া। এরপরে হচ্ছে ধরেন, দেখেন আমরা নর্মালি অনেক সেন্টেন্স লিখে থাকি, যেমন নর্মালি বললাম যে আই উইল গো দেয়ার, আই উইল গো দেয়ার, অথবা হচ্ছে আই উইল গো ক্যানাডা, অথবা হচ্ছে আই উইল গো অ্যাব্রোড, আই উইল গো অ্যাব্রোড। আর এক্সাম্পল দেওয়া হবে বা হচ্ছে দেওয়া হবে। আজকে ফার্স্ট ডে, যেহেতু জাস্ট একটু পরিচয় বা একটু ওয়ার্ম আপ সেশন হলো, টেন্স তো একটু সহজ টাইপের আছে। আপনাদের কোনো সাজেশন থাকলে বলেন যে আমরা কিভাবে, আমি এটা প্রত্যেক ব্যাচের কাছ থেকে, সবার কাছ থেকে সাজেশনটা নিয়ে থাকি বা সবসময় শুনে থাকি যে কিভাবে ডেভেলপ করা যায় আপনাদের, মানে আপনারা কি চাচ্ছেন সেটা যদি একটু আমাকে বলতেন, বা কিভাবে আরো ইন্টারেক্টিভ করা যায়। মানে আমি তো বললাম যে এই প্ল্যান, আমি আপনাদের এই এক্সাম্পল, এই স্ট্রাকচার গুলো দেওয়ার মাধ্যমে যেটা আপনাদের স্পিকিং এবং রাইটিং এ কাজে দিবে। আর হচ্ছে ওই কিছু টপিক দিয়ে দেবো, এগুলো দিয়ে আপনারা লিখবেন এবং হোমওয়ার্ক গুলো আপনাদের